আমন্ত্রণ দীপ্ত টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন সুস্থ জীবন অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি চুকরিফ। আর্থ্রাইটিস আমাদের দেশের প্রেক্ষাপটে বেশ প্রচলিত একটি স্বাস্থ্যজনিত সমস্যা এবং সারা দেশে অসংখ্য ব্যক্তি এই রোগটিতে আক্রান্ত এবং বলা হয়ে থাকে মাঝবয়সী কিংবা বয়স 40 ঊর্ধ্ব আমাদের দেশে প্রায় প্রতিটি ঘরে ঘরে এই রোগটি যেন ছড়িয়ে পড়েছে। তবে কী কারণে এত ব্যক্তি এই রোগটিতে আক্রান্ত হচ্ছে এবং আমরা কি করে এই রোগটিকে নিয়ন্ত্রণ করতে পারি, সেক্ষেত্রে আমাদের সচেতনতা গ্রহণ করা কতটুকু জরুরি। দর্শক, আজ আমরা কথা বলবো হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস নিয়ে এবং এক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকা কতটুকু। এই কথাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন একজন স্বনামধন্য মাস্কুলোস্কেলিটাল ডিসঅর্ডার স্পেশালিস্ট। উপস্থিত আছেন অধ্যাপক আলতাফ হোসেন সরকার। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। স্যার, অস্টিওআর্থ্রাইটিস মানে খুব প্রচলিত একটি শব্দ, কিন্তু আবার অনেকেই এই বিষয়টি সম্পর্কে খুব একটা অবগত নয়, কিন্তু খুব কষ্টের, একদম খুবই কষ্টের। জানতে চাই যে অস্টিওআর্থ্রাইটিস বলতে আমরা কি বুঝি, এটা কি ধরনের? অস্টিওআর্থ্রাইটিস, অস্টিও বোন, আর্থ্রাইটিস ইনফ্লামেশন। আপনার একটা জয়েন্ট, যেমন আমরা কথা বলবো হাঁটু অস্টিওআর্থ্রাইটিস, তাহলে হাঁটু যদি আমরা দেখেন এই জায়গায়, এই কার্টিলেজ এখানে এগুলোতে অস্টিওআর্থ্রাইটিস হয়। অস্টিওআর্থ্রাইটিস হওয়ার জন্যে বিভিন্ন গবেষণায় গবেষকরা প্রথম বলছেন বয়সের কথা। বয়স যদি 40 এবং তার ঊর্ধ্বে হয়ে থাকে, কিন্তু 40 তার ঊর্ধ্বে হলেই অস্টিওআর্থ্রাইটিস হবে এমন নয়। যেমন আমার বয়স অনেক, কিন্তু আমার তো অস্টিওআর্থ্রাইটিস নাই, আলহামদুলিল্লাহ। বাট ধরা হয়েছে যে এতগুলো লোক নিয়ে গবেষণা করা হয়েছে, সেই গবেষণাতে দেখা গেল 40 উপরে যাদের বয়স তাদের অস্টিওআর্থ্রাইটিস হয়। তাহলে অস্টিওআর্থ্রাইটিস ঠিক এরকম জায়গায় যেখানে দেখালাম আপনাকে, হাঁটুর এখানে হয়। খুব কষ্টের বিষয় হলো কারো যেন অস্টিওআর্থ্রাইটিস নিতে না হয়। আচ্ছা, এমন একটা জয়েন্ট, আপনি বসতে গেলে, হাঁটতে গেলে, বিভিন্ন শরীর মানে সামাজিক বিভিন্ন ফাংশনে এর প্রচুর ব্যবহার রয়েছে, ভূমিকা রয়েছে। তা আপনি অস্টিওআর্থ্রাইটিস হলে তো আপনি এই ব্যবহারগুলো করতে পারবেন। যেমন প্রথম ব্যবহার, রিকশায় ওঠা। আমার দেশের যে মানুষ, তাদের যে সামাজিক অবস্থা, রিকশা তাদের একটা প্রধান যানবাহন, একদমই যাওয়া। তা আপনি এখন রিকশায় উঠবেন কোথা থেকে? গ্রাউন্ড থেকে, পথ থেকে। যে হাইট আপনার ওই হাইটে বাঁকা হয় না, বাঁকা হচ্ছে না। আচ্ছা আচ্ছা, লোড নিতে পারছেন না, তাহলে উঠতে পারছেন না। এখন আমি হয়তো ভুলে যেতে পারি, এখন আমি বলি, আপনার নিতে যদি দেখেন যে একটু ব্যথা বেদনা হচ্ছে বা কষ্ট হচ্ছে, নিজে যেন কেমন করে, আপনার প্রধান দায়িত্ব হবে, ইটস মাই অপিনিয়ন, প্রধান দায়িত্ব আমার এক্সপেরিয়েন্স থেকে বলছি, আমার 47 বছরের এক্সপেরিয়েন্স দেশে এবং বিদেশে। কি এক্সপিরিয়েন্স? আপনাকে হাঁটু বাঁকা এবং সোজা এইটা আপনাকে করতে হবে, নো ওয়ে। বাঁকা সোজা করে আপনাকে ফুল রেঞ্জ রাখতে হবে, তাহলেই আপনি ওই গ্রাউন্ড থেকে ওই রিকশাতে উঠতে পারবেন। রিকশাতে ওঠার জন্যে আপনার হাঁটু যতটুকু বাঁকা হয় সেই জিনিসটা আপনাকে মেনটেন করতে হবে, নইলে ইউ আর গন। নিশ্চয়ই। এরপরে আছে, আমরা এই যে সোফাতে বসে আছি, এরকম যেন আমার হাঁটু যেন এরকম 90 ডিগ্রি বাঁকা হয়। যদি বাঁকা না হয় তাহলে হাঁটু এরকম থাকবে, আমরা বসবো এরকম। আর একটা হলো হাঁটুর রেঞ্জ হলো সোজা হওয়া। দেখা যায় অটো 5 থেকে 10 ডিগ্রি আর সোজা হয় না। আচ্ছা, তো যদি 5 থেকে 10 ডিগ্রি সোজা না হয় এবং ফাংশনাল মুভমেন্ট যেটা দরকার ওই পর্যন্ত যদি বাঁকা না হয়, তাহলে তো আপনার ফাংশনই থাকবে না। একদমই তাই। আপনার হাঁটুর মধ্যে টন টন বন বন কন কন করবে। বাট আশার আলো এই যে ইদানিং এখন আমাদের দেশের প্রেক্ষাপটে, আমাদের দেশে এখন
অনেক হাঁটু চিকিৎসক আছেন আপনার হাতের কাছেই তারা। আচ্ছা আচ্ছা। আপনি তাদের দেখাতে পারেন, যেটা 20 বছর আগেও ছিল না, কিন্তু এখন আছে। আপনি তাদেরকে দেখাতে পারেন, তারা আপনার হাঁটুর অ্যাসেসমেন্ট করবে, আপনাকে অ্যাডভাইস দেবে, আপনার হাঁটুর চিকিৎসা করবে। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে, রিসার্চে দেখা গেছে, আমাদের প্র্যাকটিসে আমরা দেখেছি, হাঁটু ব্যথা হয়েছে, অস্টিওআর্থ্রাইটিস চেঞ্জ হয়েছে, আপনি ওষুধ খেয়ে ব্যথা কমানোর আগেই আপনার হাঁটুর রেঞ্জ কমে গেছে। আচ্ছা আচ্ছা। তাহলে আপনি কি করবেন? এখন পৃথিবীতে এমন কোনো ঔষধ আমার জানা নাই যে ওষুধ খেলে আপনার এই হাঁটুর বাঁকা সোজা হবে, সোজা বাঁকা হবে। শুধুমাত্র এক্সারসাইজ প্রয়োজন। সুতরাং সেখানে ওষুধের নাম কি? এক্সারসাইজ। স্যার, এক্সারসাইজের বিষয়গুলোতে আসবো, কিন্তু এই যে হাঁটু সোজা থেকে বাঁকা করতে পারছি না আমরা, 40 ঊর্ধ্ব ব্যক্তিরাই এত বেশি সাফার করছে, এটার পেছনে কি সুনির্দিষ্ট কোনো কারণ রয়েছে? ওয়েল, এটা নির্ভর করে আপনি কি কাজ করেন, নির্ভর করে আপনি আপনার হাঁটুর ব্যাপারে কতটুকু সচেতন, নির্ভর করে আপনি হাঁটুর প্রপার ব্যবহার করছেন কিনা, নির্ভর করে আপনাকে কেউ এরকম অ্যাডভাইস দিয়েছে কিনা যে হাঁটুর উপরে কিন্তু হাঁটু বাঁকা সোজা করবেন না। আচ্ছা আচ্ছা। হাঁটু ভাঁজ করে বসবেন না, চেয়ার টেবিলে নামাজ পড়বেন, তাহলে তো আপনার হাঁটু শেষ। মানে যখনই মুভমেন্ট রেস্ট্রিক্টেড থাকবে তখনই সমস্যাটা শুরু। তাই তাই তো হয়। আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে আপনাকে যদি হাঁটুর মুভমেন্ট না করেন, আপনি যদি বাঁকা সোজা না করেন, আপনি যদি নিচে বসার চেষ্টা না করেন, আপনি যদি নিচে বসে নামাজ না পড়েন, তাহলে তো হাঁটু আপনার কখনোই তার ফাংশনে আসবে না। এবং স্যার, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমাদের বয়োজ্যেষ্ঠ যে মায়েরা রয়েছে, বাবারা রয়েছে, তারা দেখা যায় ফ্লোরে যদি কখনো খেতে বসে, যেমন গ্রামাঞ্চলে কিন্তু এই প্রথাটা অনেক বেশি প্রচলিত, যে তারা ডাইনিং টেবিল ইউজ করছে না, ফ্লোরে খাচ্ছে, হ্যাঁ, ভাত খাচ্ছে, যে কোনো ধরনের খাবার বা কাজকর্ম ফ্লোরে বসে করছে, ফ্লোর থেকে আর উঠে দাঁড়াতে পারে না কারো সহায়তা ছাড়া। এই সমস্যাগুলো কি আর্থ্রাইটিসের কারণে? আর্থ্রাইটিস লিড করে কি আপনার রেঞ্জ অফ মুভমেন্ট কমে যায়। গ্রামের অধিকাংশ মায়েরা রান্না করে নিচে, আচ্ছা, দাঁড়িয়ে রান্না করে না, কারণ তাদের তো গ্যাসের সিলিন্ডার বা ওইরকম কিছু নাই। অধিকাংশ লোক রান্না করে মাটির মধ্যে গর্ত করে চুলা বানিয়ে ওর মধ্যে লাকড়ি দিয়ে রান্না করে। সেক্ষেত্রে তাকে বসতে হয়। তো তাকে যদি আমরা রেস্ট্রিক্টেড করে দিই যে আপনি বসবেন না, কিছুদিন পরে সে আর বসতে পারবে না। চলুন আমরা তাকে রেস্ট্রিক্টেড না করে তার হাঁটু পরীক্ষা করি। এই হাঁটুটা নিলাম, এই হলো ওই মায়ের হাঁটু, দেখি আপনি কতটুক বাঁকা করতে পারেন, এতটুক, কতটুক সোজা করতে পারেন, এতটুক দেখি আমি আপনার হাঁটুর নিচে হাত দিলাম। এখন আপনি কি করবেন, আপনি আপনার এই পায়ের অংশটা উপরের দিকে উঠায় দেখেন, দেখি সে উঠাতে পারে কিনা। আচ্ছা, তার এদিকে এই যে আমরা দেখি প্যাটেলার 4টা এক্সপানশন আছে। এটা হলো মিডিয়াল এক্সপানশন, এটা ল্যাটারাল এক্সপানশন, এটা সুপিরিয়র, এটা ইনফিরিয়র এক্সপানশন। এখানে ব্যথা আছে কিনা? এখানে যদি ব্যথা থাকে এবং এইটার যদি আপনি চিকিৎসা না করে দেন আলাদা আলাদাভাবে, হাঁটুতে তো ব্যথা হবেই। আর ব্যথা হওয়া মানেই আমরা সিঙ্ক হয়ে যাই, ও ব্যথা, হাত সোজা করা যাবে না, ব্যথা। আর পা, না না না, পা সোজা করলে ব্যথা পাবো, অথবা সোজা আছে না, আমার বেশি বাঁকা করা যাবে না, ব্যথা পাবো। তাহলে তো আপনার রেস্ট্রিকশন হবে এবং মুভমেন্ট কমে যাবে, মাসেল পাওয়ার কমে যাবে, ফাংশন ডিক্রিজ হবে। সুতরাং আপনি ফিনিশ। দেখা যায় একটা নির্দিষ্ট সময় পরে মুভমেন্ট রেস্ট্রিকশন হয়ে যাচ্ছে, রিকশায় উঠে বসতে পারছে না, রিকশা থেকে উঠে একদমই নামতে পারছে না, কারো সহায়তা প্রয়োজন। এবং তারা কিন্তু ওই সময়টাতে দেখা যায় যে খুব বেশি কষ্ট ভোগ করে, এবং তার সাথে যারা ফ্যামিলি মেম্বার থাকে, এই সিচুয়েশনটা দেখার পরেও তারা মানসিকভাবে অনেক বেশি বিব্রতকর একটা পরিস্থিতিতে পড়ে যে হঠাৎ করে এমন কেন হয়ে গেল। বিষয়টিকে আসলে হঠাৎ করে হয় নাকি দীর্ঘদিন ধরে ক্যারি করার ফলে এই অবস্থা? হঠাৎ করে হয় হলো আপনি খেলতে গেছেন, আপনার নি ইঞ্জুরি হয়েছে, মিনিসকাস ইঞ্জুরি হলো, এসিএল ইঞ্জুরি হলো, মিডিয়াল কোলাটারাল ইঞ্জুরি হলো, অথবা আপনার মাসকুলার প্রবলেম হলো, দিস ইজ হঠাৎ। কিন্তু
আপনি আস্তে আস্তে নি রেস্ট্রিক্টেড হবে গ্র্যাজুয়ালি, মাসেল পাওয়ার কমবে গ্র্যাজুয়ালি, আস্তে 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 আপনার এটা কমতে থাকবে। তো সেই জন্যে আপনাকে সচেতন হতে হবে। আমি বলি যে আপনার সুস্বাস্থ্যের জন্যে ইউ আর দ্য মেইন ড্রাইভার। আপনার স্বাস্থ্যের কোথায় কি হলো অন্য কেউ বলতে পারবে না, জানবেও না। নিশ্চয়ই। সুতরাং আপনি জানবেন। তাহলে আপনি যেহেতু ড্রাইভার, মেইন ড্রাইভার, আপনি ওই প্রবলেমটাকে কিভাবে সলভ করবেন, কোন পদ্ধতিতে গেলে সলভ করবেন আপনি ভালো জানেন। চলুন আমরা সেখানে চলে যাই এখন। একদমই। তাহলে কি হয়েছে, আমার হাঁটু ব্যথা। তাহলে হাঁটু ব্যথা প্রথমেই হয়। তাহলে হাঁটু ব্যথা কেন? হাঁটু ব্যথার অনেক কারণ। তো অস্টিওআর্থ্রাইটিস হলে হাঁটু ব্যথা হবে, আচ্ছা আচ্ছা, লিগামেন্ট প্রবলেম হলে হাঁটু ব্যথা হবে, মাসেল প্রবলেম হলে হাঁটু ব্যথা হবে, আচ্ছা, মিনিসকাস প্রবলেম হলে হাঁটু ব্যথা হবে। মানে হাঁটু ব্যথার অনেকগুলো কারণ, অনেক রয়েছে, কিন্তু কারণ। কারণগুলোকে ফাইন্ড আউট করা প্রয়োজন। ইয়েস, কারণগুলোকে ফাইন্ড আউট না করলে আপনি কোনটা ট্রিটমেন্ট করবেন? একদমই তাই। আপনার যদি মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয় আপনার আপনার ব্যথা হবে। তাহলে এখন মুভমেন্ট রেস্ট্রিক্টেড হলে কোন মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়েছে? সাধারণত দেখা যায় এক্সটেনশন, মানে ফুল সোজা করা, হ্যাঁ, বাঁকা করা প্রবলেম। আমরা চলুন শুরু করি ফুল সোজা করা। ফুল সোজা হয়েছে, এর জন্যে আমি এবং আমরা কি করি, হাঁটুর নিচে একটা কিছু দেই, ডানোর কৌটা দেই, বালিশ দেই, টাওয়াল ভাঁজ করে দেই, এই সাইজের কাঁচের বোতল দেই। এখন হাঁটু আমি সোজা করব, নিচে কি দিব এবং কতটুক দিব? আমার নি রেস্ট্রিকশন হলো 10 to 5 ডিগ্রি, 10 থেকে 5 ডিগ্রি রেস্ট্রিকশন। এখন যদি 10 থেকে 5 ডিগ্রি রেস্ট্রিকশনে আমি একটা ডানোর কৌটা দিয়ে শুরু করলাম, দেখি সোজা করেন বাঁকা করেন, তা আমি তো আরও রেস্ট্রিক্টেড করে দিলাম, কারণ ডানোর কৌটার যে পরিধি সেটা 5 থেকে 10 ডিগ্রির অনেক বেশি। নিশ্চয়ই। তাহলে আমি এখান থেকে কি সঠিক সমাধান পাবো? আপনাকে এখানে ফাইন্ড আউট করতে হবে ওই রকম পরিধি, যে পরিধি 5 থেকে 10 ডিগ্রি রেস্ট্রিক্টেড। আচ্ছা আচ্ছা। তাহলে ওইটা নেওয়ার পরে যখন আপনি পা সোজা করবেন তখন আপনার দ্রুত পা সোজা হবে। আচ্ছা। এছাড়াও আমরা এটা সোজা করার পরে হাত দিয়ে, ফিজিওথেরাপিস্টের হাত দিয়ে আমরা আস্তে আস্তে গ্লাইড করি। এই গ্লাইডিং করে 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 সুন্দর করে আমরা একদম নিচে নিয়ে আসি। নিচে নিয়ে আসার পরে আমি কি করলাম, এটা এক্সটেন্ড করলাম, সোজা করলাম। তখন আমি যখন পা সোজা করি তখন পাটা একটু ল্যাটারালি রোটেট হয়, এরকম বাইরের দিকে ঘুরে যায়। এটা আমাকে করতে হবে। আচ্ছা। ল্যাটারালি রোটেট করে এক্সটেনসর মাসেলকে স্ট্রং করে দিতে হবে। এখন দেখতে হবে যে হাঁটুর মধ্যে এক্সটেনসর মাসেল কারা কারা কাজ করে। এক কথায় আমরা বলবো যে কোয়াড্রিসেপস কাজ করে, এক্সটেনসর। ফাইন, তাহলে চলো কোয়াড্রিসেপসকে স্ট্রং করে দেই, যে পর্যায়ে নিয়ে আসছে সেখানে ধরে রাখতে হবে। এইটা যদি আমার এক্সটেনশন লিমিটেড হয়, এরপর আমরা চলবো ফ্লেকশন লিমিটেড হলে। আমরা একটু আগেই বলছি বাঁকা না করে রিক্সায় ওঠা যায় না, তাহলে ওই ফাংশনাল পজিশন আনতে হবে। রুগীকে উপর করে শোয়ায় দেন, বলেন যে এই বাঁকা করো তো দেখে বাবা, বাঁকা করলো, খানিকটা করার পর করতে পারে না। এই বাঁকা করার জন্য আমাকে করতে হবে গ্যাপিং। ওইটাই করছি গ্লাইডিং, এখন করব গ্যাপিং। আমরা হাত দিয়ে ধরে অথবা গামছা দিয়ে ধরে অথবা বেল্ট দিয়ে এটাকে ফাঁকা করে বলবো। আচ্ছা আচ্ছা। উপর হয়ে শুবে হাঁটু বাঁকা করে রাখবে, আমরা এখানে টেনে ফাঁকা করে ফেলবো, গ্যাপিং করলাম। করার পরে আমরা বলবো রুগীকে আপনি বাঁকা করেন বাঁকা করেন বাঁকা করেন, কতটুকু পারেন বাঁকা করবে, মিডিয়ালি রোটেট করবে। তাহলে আমরা ওই ফাংশনাল রেঞ্জে আসবো। এখন এই বাঁকা করার জন্যে কে কে কাজ করে?
মানে এই যে মাসেলগুলো স্যার বাঁকা করার জন্য কাজ করছে, আমরা তো বিভিন্ন ধরনের ফিজিওথেরাপির কথা বলছি, বা বিভিন্নভাবে আপনি আগে ফিজিক্যাল এক্সামিনেশনটা করে ফেলেন যে তার আসলে কোন মাসেল মুভমেন্টের রেস্ট্রিকশন, পার্টিকুলার যে মাসেল মুভমেন্টের রেস্ট্রিকশন সেই অনুযায়ী আপনি থেরাপিটা দিচ্ছেন, এবং সেটি আসলে কত দিন দেওয়া প্রয়োজন? কারণ আমাদের রোগীদের তো বেশিরভাগ ক্ষেত্রে ধৈর্য সীমাবদ্ধতা থাকে। আপনাকে ধৈর্য রাখতে হবে। আপনার যে পর্যন্ত আপনার ফুল রেঞ্জ, ফুল সোজা ফুল বাঁকা না হবে এ পর্যন্ত আপনি ফিজিওথেরাপি চিকিৎসা নিতেই হবে। আপনি মাঝখানে নিলেন না, অফ হয়ে গেলেন, খানিকটা তো পারি, আবার ম্যাক্সিমাম রেস্ট্রিকশন হয়ে যাবে। এক্ষেত্রে আপনার মাসেল আরও ইম্পর্টেন্ট। মাসেল পাওয়ার যদি আপনি নর্মালে আনতে না পারেন তাহলে ওই ধরে রাখতে পারবে না। যেমন আমারটা এখন প্রবলেম নাই, কেন নাই? আমার মাসেল নর্মাল, মাসেল পাওয়ার নর্মাল, সে ফুল রেঞ্জ করতে পারে। যার এই হাঁটুতে প্রবলেম হয় তার মাসেল পাওয়ার কমে যায়। শুধু মাসেল পাওয়ার কমে যায় তা নয়, হাঁটুর মাসেল পাওয়ার কমে যায় তা নয়। দ্য জয়েন্ট অ্যাবাভ অ্যান্ড দ্য জয়েন্ট বিলো। জয়েন্ট অ্যাবাভ হলো হিপ জয়েন্ট। হিপ জয়েন্টে কে বেশি কাজ করে? গ্লুটস। তখন আপনার গ্লুটসের চিকিৎসা করতে হবে। জয়েন্ট বিলো কে? অ্যাঙ্কেল জয়েন্ট। ওখানে কি আছে? কাপ মাসেল। কাপ মাসেলের আবার প্রবলেম, দুইটা জয়েন্ট ক্রস করছে, অ্যাঙ্কেল জয়েন্টও ক্রস করছে, নি জয়েন্টও ক্রস করছে। যখনই এরকম হয়, নি এরকম হয়, তখনই আমার পাটা নিচের দিকে যায়, পেছনের মাংস খাটো হয়ে যায়। আচ্ছা। এবং আমার এখানে বাঁকা হয়ে থাকে, হিপের এখানে। আমি শুয়ে আছি বা যে কোনো এই বসে আছি, বাঁকা হয়ে আছে। এখন যদি আমি এইটাকে লম্বা না করি আর ওইটার এই দুটো জায়গার চিকিৎসা না করি, আপনার হাঁটু প্রবলেম যাবে না। আচ্ছা আচ্ছা। সুতরাং হাঁটু ইটসেলফ আপনি চিকিৎসা করে দিচ্ছেন, ও হাঁটু তো ভালো, কই হাঁটু তো আপনার তো প্রবলেম নাই। এই যে আপনি হাঁটু বাঁকা সোজা করা নিয়ে আসছিলেন, আমি করে দিছি, আপনি এখন কেন কষ্টের কথা বলেন? আপনার কোনো কষ্ট নাই। আপনার এই কষ্ট হলো আপনার মাথায়, আপনার মানসিক কষ্ট হয়েছে। আপনি একটা মানসিক ডাক্তার দেখান তো। কিন্তু আমি কিন্তু একবারও ভাবলাম না যে ওই রুগী যখন হাঁটু এই প্রবলেম ছিল তখন তার অ্যাঙ্কেল জয়েন্ট প্লান্টিগ্রেট হয়ে থাকতো। আচ্ছা। বিকজ অফ দ্যাট পেছনের মাংস খাটো হয়ে গেছে। যখনই সে চিত হয়ে শুতো বা কাত হয়ে শুতো, তার হিপ জয়েন্ট বাঁকা হয়ে থাকতো, তার সোয়াস মাসেল টাইট হয়ে গেছিল। সেটা তো আমি কোনো চিকিৎসা করিনি। নিশ্চয়ই তাই। তো সুতরাং এই হাঁটুর সাথে সাথে অলওয়েজ চিন্তা করতে হবে দ্য জয়েন্ট অ্যাবাভ অ্যান্ড দ্য জয়েন্ট বিলো। পরে আমরা গিয়ে টেস্ট করে দেখি ইয়েস টাইট, সুতরাং তার চিকিৎসাগুলো করে দিতে হবে। স্যার এই যে টাইট হয়ে থাকে, মানে প্রপার মাসেলগুলো মুভমেন্ট করতে পারছে না, এই কারণে একদমই জয়েন্ট রেস্ট্রিকশন। প্রপারলি যদি তিনি এক্সারসাইজ করে, আপনার দেওয়া পরামর্শ মেনে, বা একজন মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডার স্পেশালিস্টের দেওয়া পরামর্শগুলো মেনে তিনি প্রপারলি যদি করে থাকেন, তাহলে সুস্থ হওয়ার সম্ভাবনা কতটুকু? অনেক। যেমন ধরেন শুধু আপনি রুগীটাকে বলেন আপনি উপর হয়ে শুলেন, উপর হয়ে শুলেই এটা যেটা টাইট ছিল সেটা লম্বা হবে। আচ্ছা। আপনি পাটা বাঁকা করেন, এটা আরো লম্বা হবে। পা বাঁকা করে আপনি আপনার বাটকে মাসেলে লাগান, যেখানে মানি ব্যাগ রাখেন লাগান, অথবা একটা গামছা দিয়ে টানেন, টানতে 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 ঠিক হয়ে যাবে। বা খুবই চমৎকার তথ্য স্যার। একদম আলোচনার শেষ প্রান্তে আছি, আপনার কাছে জানবো যে যারা, যে সমস্ত মায়েরা, যে সমস্ত বয়োজ্যেষ্ঠ বাবারা এই সমস্যাগুলোতে আসলে ভুগছে, একদম লাস্ট টাইমে আপনার কাছে চাইবো পরামর্শ, যে তাদের আসলে জীবনযাপন পদ্ধতিতে কী কী ধরনের পরিবর্তন আনার পরামর্শ দেবেন? প্রথম হলো তাদের এরকম প্রবলেম হলে এখন আমাদের হাতের কাছেই ডাক্তার আছে। অবশ্যই একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করে, যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তাদের সঙ্গে পরামর্শ করে আপনি চিকিৎসা নেন। প্রতিদিন এক্সারসাইজ করেন এবং প্রতিদিন আপনার প্রবলেম থাক আর না থাক উপর হয়ে শুয়ে থাকবেন। বাহ। উপর হয়ে শুবেন কতক্ষণ? 30 থেকে 40 মিনিট উপর হয়ে শুয়ে পা বাঁকা করেন, উপর শুয়ে কিছু পড়েন, উপর হয়ে শুয়ে 2 হাত মাজায় রেখে উপরের দিকে তাকান, এগুলো করবেন। চেষ্টা করবেন সবসময় নিচে বসে নামাজ পড়ার জন্যে। একটু যদি রেস্ট্রিক্টেড হয়, আপনি বারবার বসলে ওই রেস্ট্রিকশন চলে যাবে। আচ্ছা, এটা একটা চমৎকার তথ্য যে আমরা যত বেশি মুভমেন্ট রেস্ট্রিকশন করে রাখবো, চেয়ারে বসে নামাজ পড়বো, কম মুভমেন্ট করব, আমাদের মাসেলের, আমাদের পায়ের যে মাসেলগুলো রয়েছে সেগুলোকে যত কম নাড়াবো তত বেশি রেস্ট্রিক্টেড হয়ে যাবে, তত বেশি ব্যথা বাড়বে, তত কষ্ট বেশি হবে।
খুব গুরুত্বপূর্ণ তথ্য স্যার, আপনাকে আন্তরিক আপনাকে মুভমেন্ট দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ পাক, আপনি মুভমেন্ট করতে হবে আপনাকে। নিশ্চয়ই, খুব চমৎকার অনেকগুলো তথ্য পেলাম। প্রত্যেকটা দর্শক আপনার এই তথ্যের মাধ্যমে অনেক বেশি উপকৃত হবে। স্যার আপনি ভালো থাকবেন। আল্লাহ পাক আমাদের সবাইকেই ভালো রাখুন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসুন অস্টিও আর্থ্রাইটিস প্রতিরোধে একটুখানি সচেতন হই। আমাদের নিজেদের করা দৈনন্দিন জীবনযাত্রার একটুখানি পরিবর্তন, একটুখানি হাঁটাচলা কিংবা একটুখানি কাজকর্ম আমাদের জীবনে ব্যথা অনেকাংশে কমিয়ে দিতে পারে। তাই আসুন নিজেরা সচেতন হই এবং অন্যদেরও সচেতন করি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন।